হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার প্রো ভিডিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি লাইলা নাজনীন, আপনাদের হোস্ট। আর আজকে আমাদের গেস্ট মিস্টার সাইদুজ্জামান শামীম, প্রতিষ্ঠাতা সনদ। আজকে আমরা কথা বলবো আইটি সেক্টরে স্টুডেন্টদের ক্যারিয়ার কিভাবে গড়ে তুলবে। আসুন আমরা পরিচিত হই আমাদের গেস্টের সাথে। শামীম ভাই কেমন আছেন? জি ভালো আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শামীম ভাই ভালো আছি। শামীম ভাই, বর্তমানে আপনি কি কি কাজ করছেন, কিভাবে আইটি সেক্টরে আপনার ক্যারিয়ার গড়ে তোলা এবং আপনার আর কি কি কাজের সাথে আপনি নিজেকে জড়িত রেখেছেন এই সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার কেরিয়ার শুরু হয়েছে 1999-এ। এরপর থেকে প্রায় 25 বছর কেটে গেল বিভিন্ন সেক্টরে, সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে টেলিকম, তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট, এখন বর্তমানে এডিবির কনসালটেন্ট হিসেবে আছি। সাথে হচ্ছে সনদের কাজগুলো করতেছি। সনদটা প্রতিষ্ঠা করেছিলাম 2013 সালে। এটা ফ্রি একটা এডুকেশন প্ল্যাটফর্ম ছিল। আস্তে আস্তে এটা আমরা সফটওয়্যার কনভার্ট করে নিয়ে যাচ্ছি। সফটওয়্যার কনভার্ট করলেও স্টুডেন্টদের নিয়েই কাজ করতেছি, যা ডেভেলপ করি সব স্টুডেন্টদের নিয়ে। তো যেমন আমাদের ট্যালেন্ট ল্যান্স হাব আছে, যেটা যারা কেরিয়ার সিকার, কেরিয়ার যারা তৈরি করতে চায়। বাংলাদেশে বড় একটা ড্রব্যাকস হচ্ছে যে আমাদের বাংলায় কোনো কন্টেন্ট নাই, বা বাংলায় কোনো বইও নাই। সায়েন্স থেকে শুরু করে আইটির কোনো ভালো কোনো বই নেই। তো আমরা এখন বাংলায় এটা দেওয়ার চেষ্টা করতেছি ট্যালেন্ট ল্যান্স হাবে। আরেকটা হচ্ছে ইংলিশ শেখার জন্য অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু সার্টেন টাইমের মধ্যে কারো আসলে শেখা শেষ হয় না। তার প্র্যাকটিসের দরকার পড়ে, তার ভুলগুলো শুধরানোর দরকার পড়ে, সে যে রাইটলি বলতেছিল সেটা দরকার পড়ে। তো এটার জন্য আমরা নিয়ে আসছি রিসো স্পিচ। আর এমনি সাধারণ ছাত্রছাত্রীর জন্য আমাদের ডিজিটাল স্টাডি রুম আছে, ইংলিশ মিডিয়ামের জন্য রিসো.গুরু আছে, সব এডুকেশন রিলেটেডই। এবং এর সাথে আমরা এইচআরের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি। সেটাও একটা এইচআরের কাইন্ড অফ অ্যানালাইটিক্যাল সফটওয়্যার, যেটা এইচআররা সাধারণত করতে পারে না, বা দেশি প্রোডাক্টগুলো যেগুলো আছে সেগুলো এই ফিচারগুলো দিতে পারতেছে না, সেগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি। তো বেশ অনেক কিছু নিয়ে আপনি কাজ করছেন, যেটা স্টুডেন্ট, বলবো যে ফ্রেশার এবং প্রফেশনাল বোথ সাইড তাদের কাজের করাটা আরও সহজ হয়ে যাবে, বা তাদের লাইফের যে চ্যালেঞ্জগুলো সেগুলো অনেক সহজ হয়ে যাবে। রাইট। তো এই সফটওয়্যারগুলোতে আপনি কী ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহার করেছেন, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের দেশে যেরকম কন্টেন্টের অভাব আছে, সেরকম এক্সপার্টের অভাব আছে। প্লাস হচ্ছে অনেকেই ব্রিলিয়ান্ট আছে কিন্তু হয়তো লিখতে পারে না। অনেকেই আছে যে ভালো জানে কিন্তু বলতে পারে না। তো এই দুইটা জিনিস কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা করোনার মধ্যে থেকে কাজ শুরু করি। এই কাজের থেকে আমরা খুঁজে পাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একমাত্র যে লিখতেও পারে, বলতেও পারে। তো এই জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বেছে নিয়েছি আমাদের ব্যাকবোন হিসেবে। তো আমাদের যত কাজগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। যেমন আমি আপনাকে বলি, আমরা যখন 2016 সালে কাজ শুরু করি, আমরা টিচারদের প্রচুর অ্যাপ্রোচ করেছি, তারা প্রশ্ন তৈরি করবে বা মাল্টিপল চয়েস কোশ্চেন তৈরি করবে। আমরা টিচার খুঁজে পাইনি, তারা কেমনে কী করবে। তো এই প্রবলেম সলভ করতে গিয়ে আমরা তৈরি করলাম যে এখন শুধু ওই আমরা টেক্সটটা দিয়ে দিলে ওখানে কী প্রশ্ন হবে, কি মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অটোমেটিক্যালি জেনারেট করে। তা এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি। এর জন্য সুবিধা হচ্ছে কি, আমরা যা দিতে চাচ্ছি আমরা কারোর জন্য অপেক্ষা করতে হচ্ছে না, এআই আমাকে এই জিনিসটা করে দিচ্ছে। তো এই এআইটা আমাদের সম্পূর্ণ ইনহাউস ডেভেলপ করা ব্যাকবোনটা, এবং এই ব্যাকবোন থেকে আসলে সব ছড়াচ্ছে। ওই ইংলিশ মিডিয়ামের সলিউশন, ট্যালেন্ট ল্যান্স হাব যেটা জব সিকারের সলিউশন, প্লাস হচ্ছে এইচআরের সলিউশন, সব একই জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারতেছি। তার মানে ছোট্ট একটা প্রবলেম সলভ করার কারণে আমরা অনেকগুলো প্রবলেম একসাথে সলভ করতে পারি। খুব সুন্দর শামীম ভাই, খুব সুন্দর চমৎকার কাজ করেছেন। ট্যালেন্ট ল্যান্স হাব সম্পর্কে শোনার পর আমার যেটা মনে হয়েছে যে এইচআরদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করবে যে ট্যালেন্ট ল্যান্স হাব যে অনেক এইচআরদের হয়তো বা মানে চাকরি নিয়ে নিতে পারে বা রিপ্লেস করতে পারে। তো এটার সম্বন্ধে যদি একটু ক্লিয়ার করতেন। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। এটা আসলে বাংলাদেশের জন্য না। যেমন ধরুন, প্রথম যখন ক্যালকুলেটর আসে তখন টিচাররা মাঠে নামছিল আমেরিকাতে, যেটা আসলে তাদের চাকরি চলে যাবে, ম্যাথ করবে কে। কিন্তু রাইট, ক্যালকুলেটর এখন আমাদের প্রতিদিনের ইউজেসে একটা হয়ে দাঁড়াচ্ছে। তো আমার এক মানে ভাতিজি আছে, আমেরিকাতে পড়ে। ওদের দেখলাম এখন অ্যাসাইনমেন্ট দেয়, নিজেদের লিখে দেয়, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইউজ এলএলএম, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা তার মানে হচ্ছে আমেরিকানরা কিন্তু শেখাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করা, স্টুডেন্ট লাইফ থেকে শেখাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে যাবেন, তারা বলবে যে এটা দিলে তাদের ব্রেন নষ্ট হয়ে যাবে, বা কারো কাছে ব্রেন নষ্ট হয়ে যাবে।
আর একটা যেটা এইচআর এর যেটা বললেন, এইচআর পয়েন্টে আসি, এইচআর এর আসলে চাকরি তো যাবেই না, এইচআর ইফিসিয়েন্সি বাড়াবে। যেমন এইচআর এখন অনেক কিছু করতে পারে না, তাদের ইচ্ছা আছে, করতে পারে না, সেই কাজটা করতে পারবে। যেমন আমি যদি এখন চাই, যেমন ট্যালেন্ট হাবের মধ্যে আমি দেখতে চাই যে আমাদের অর্গানাইজেশনের এমপ্লয়ীদের মেন্টালিটি কী অবস্থায় আছে, এটার একটা সার্ভে তৈরি করতেই তার 6 মাস লাগবে হয়তো, বা 5-6 জন একসাথে করলে হয়তো 1 মাস লাগবে। সেটা এখন এক ক্লিকে করে ফেলতে পারতেছে, যেটা আসলে ভ্যালু অ্যাড করবে বিজনেসের জন্য। কারণ বিজনেস, একটা বিজনেস আসলে এইচআর এর কাছে জানতে চায় কি, জানতে চায় যে তাদের পিপুলরা মোটিভেটেড কিনা, তাদের পিপুলদের নিডটা ফুলফিল হয়েছে কিনা, বা তাদের যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো প্রপারলি সার্কুলেট হয়েছে কিনা, বা তাদের স্যালারি স্ট্রাকচার কি স্ট্যান্ডার্ড ওয়েতে আছে কিনা, বা তাদের মধ্যে কি অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। এই জিনিসগুলো এইচআর চায়। অনেক ব্রিলিয়ান্ট এইচআর আছে আমাদের, কিন্তু টুলস নাই দেখে তারা করতে পারতেছে না। এই ট্যালেন্ট লেন্স হাবটা হচ্ছে তার জন্য টুলস। যেমন ধরেন আপনি একটা কার্ড ছোট কাঁচি দিয়ে যদি কাটার চেষ্টা করেন, এটা অনেক সময় লাগবে, কাটবে হয়তো, কিন্তু ওইখানে যদি আপনার বড় একটা ইনস্ট্রুমেন্ট আসে, সেটা দিয়ে কিন্তু খুব দ্রুত কাটতে পারবে। ঠিক একই রকমভাবে এটা আসলে তার চাকরি যাবে না, বরঞ্চ তারা অর্গানাইজেশনে এটা কন্ট্রিবিউট করতে পারবে প্রপারলি, এবং প্রফিটাবিলিটি ইনক্রিজ করার জন্য ব্যবহার করতে পারবে। তারা সময় বেশি পাবে, সেই সময়টা অন্য কাজে তারা ব্যবহার করতে পারবে। এক্স্যাক্টলি। একে স্ট্র্যাটেজিক্যাল কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সে তখন আরো বেশি নিজেকে ইনভলভ করতে পারবে। এক্স্যাক্টলি। তো যেমন ধরেন আপনার যদি ছোট ছোট কাজ, যেগুলো আসলে একজন এইচআরের যে স্ট্যান্ডার্ডটা, অনেক পড়াশোনা এমবিএ করে আসছে, তাদের তো আসলে ওই শুধু কিছু লেখা বা এরকম কোনো ছোট ছোট কাজগুলো করার দরকার নেই। তারা আসলে তাদের ব্রেনটা ইউজ করতে পারবে স্ট্র্যাটেজিক ডিজাইন করার জন্য, এমপ্লয়ীদের বেটারমেন্টের জন্য, কোম্পানির বেটারমেন্টের জন্য। এই জন্য এই টুলসটা, এটা হচ্ছে ভুল ধারণা। কেউ যদি ধারণা করে থাকে যে এ আসলে চাকরি যাবে, এটা আসলে কমপ্লিটলি ভুল ধারণা। বরঞ্চ তাদের চাকরিটা আর পাকাপোক্ত হয় এখন। তারা যে একটা কোম্পানির একটা অংশ, অনেক কোম্পানি হয়তো এইচআরকে এইভাবে চিন্তা করেন যে কোম্পানি কন্ট্রিবিউট করতেছে, তারা চিন্তা করেন মার্কেটিং, সেলস, এরা আসলে ইনকাম নিয়ে আসতেছে, কিন্তু এইচআর যে ইনকাম নিয়ে আসে সেটা এখন তারা দেখাইতে পারবে, যেটা আগে দেখাইতে পারেনি। আপনি খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছেন, বানিয়েছেন। তো আপনি একজন আইটি পার্সন, বাট এইচআরদের নিয়ে যে আপনার চিন্তা ভাবনা বা এই সফটওয়্যারটা তৈরি করার পিছনে আপনার আসলে চিন্তাটা কোথার থেকে আসে, বা উদ্দেশ্যটা তো আমরা জানতে পারলাম, বাট এটার সূচনা কোথা থেকে শুরু হয়েছিল যে এটা নিয়ে কাজ করার প্রতি আপনার যে প্যাশন বা ইচ্ছা? এটা মেইনলি হচ্ছে আমি যখন একটা টেলিকমে কাজ করি, তখন বড় এইচআর, বাংলাদেশে আসলে টেলিকমরাই এইচআর, বড় মাত্রা এইচআর লাগে, তাদের হয়তো প্রায় 100 মতো এমপ্লয়িজ ছিল এইচআর ডিপার্টমেন্টেই। তো তারপরে দেখতাম তারা ইনফরমেশন দিতে পারতো না। তারা একটা সার্ভে করতে গেলে তারা প্রচুর সময় নিত, বা সার্ভে রেজাল্ট দিতে পারতো না। প্লাস হচ্ছে যেটা হয়, এক একজন এক একভাবে লিখে ওই লেখার যে অ্যাকশন প্ল্যান তৈরি করা, এটাও ডিফিকাল্টি হয়ে যেত। আবার হচ্ছে কি, আমাদের এইচআরগুলোকে দেখতাম ওনাদের আসলে একটা কোম্পানির একটা মোটিভেশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করা, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে এইচআর অ্যান্ড অ্যাডমিনকে এমপ্লয়ির ভয় পায়। যেরকম আমরা পুলিশকে ভয় পাই, পুলিশ আমাদের বন্ধু হওয়ার কথা ছিল, সরি ফর দিস, বাট এইচআরকে ভয় পায়। তো এইচআরকে আসলে ভয় পাওয়ার তো কিছু নাই এখানে। এইচআর আসলে একজন পার্সন যে ওই এমপ্লয়িটাকে একেবারে ছোটোর থেকে, বাচ্চার থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত নিয়ে যাবে, এটা হচ্ছে এইচআর এর কাজ। তো এই কাজটা, ওনাদের এই ছোটো ছোটো কাজগুলো, অন্যান্য যেসব কাজগুলো করে, ওই কাজের ভিড়ে আসল কাজটাই করতে পারতেছিল না। তখন থেকে মনে হলে আমার একটা সফটওয়্যার দরকার, যে এই ছোটো কাজগুলো যেগুলো ওই টাইম কনজিউমিং বাট অতটা ইফেক্টিভ না, তো ওই কাজগুলোকে কেমন আমরা অটোমেটেশনে নিয়ে আসতে পারি। তো আর ওই প্রেক্ষিতে আমাদের এআই এই টুলসটা নিয়ে আসা। আর হচ্ছে আমরা প্রচুর, শুধু বাংলাদেশ না, আমার যেটা দেখা, আমি আবার ওই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছিলাম ম্যানেজমেন্ট, ওইখানেও দেখেছি যে এইচআরের যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে না, এটা হচ্ছে আমাদের বিদেশি প্রেক্ষিতে হয়ে থাকে। সেখানে হয়তো আপনার এমপ্লয়ীদের মোটিভেশনের দরকার পড়ে, বিভিন্ন জন রিসার্চ করে বিভিন্ন জিনিস নিয়ে আসছে। আমরা যদিও গালাগালি করি বাংলাদেশের লোকজনকে, আসলে বাংলাদেশের লোক, বিদেশি লোকজনের জন্য বই লেখা হয়েছে, আমরা এখন ব্যবহার করি। তো ওই বিদেশে যে এইচআর যেভাবে কাজ করে, ওইভাবে কেন বাংলাদেশে এইচআর কাজ করবে না? তো এই তাদের যে পরে দেখলাম যে তাদের একটা টুলসের অভাব, এই জিনিসগুলো তাদের কিছু হেল্প দরকার পড়ে। তো ওই প্রেক্ষিতে আসলে সফটওয়্যারটা তৈরি করা। যা খুবই ভালো হয়েছে আমাদের বাংলাদেশি এইচআরদের জন্য, আমরা আরও খুব সহজভাবে কাজ করতে পারবো। আপনার চমৎকার চমৎকার কাজগুলো সম্পর্কে আমরা এতক্ষণ শুনলাম। আমাদের অডিয়েন্স আপনার সম্পর্কে একটু জানতে চায়, যে আপনি কোথায় বড় হয়েছেন,
আপনার ফ্যামিলিতে কে কে আছেন এবং পড়াশোনা কোথা থেকে করেছেন? আমি আমার স্কুলিং শেষ করেছি জামালপুর থেকে, তারপরে এইচএসসি পাশ করেছি সায়েন্স কলেজ থেকে। এরপরে চলে গেছি বাংলাদেশ মানে ইন্ডিয়াতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। এটা 99-এ আমি ঢাকায় চলে আসি মাস্টার্স শেষ করে। তারপরে আমার ডেভেলপমেন্ট সফটওয়্যার কোম্পানিতে শুরু হয়। এই পর্যন্ত চলতেছে 25 বছরের এই ডেভেলপমেন্ট নিয়েই আছি। সবাই প্রোগ্রামিং থেকে সরে যেতেছে, আমি প্রোগ্রামিং ভিতরে আর ঢুকে গেছি, নিজেই প্রোগ্রামিংও করি। তো ফ্যামিলিতে আমার 2 ছেলে আছে, 2জন ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা ও লেভেলে পরীক্ষা দিচ্ছে, আর ওয়াইফ আছে একটা। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ। আমাদের সাথে আমাদের অনেক অডিয়েন্স আছে যারা বেশিরভাগই ফ্রেশার এবং ইয়াং প্রফেশনালস। তারা অ্যাকচুয়ালি জানতে চায় আইটি সেক্টরে তাদের ক্যারিয়ারটা তারা কিভাবে স্টার্ট করবে। ওকে, আইটিতে মেনলি হচ্ছে যে এটা নলেজ বেস একটা ইন্ডাস্ট্রি, এবং কন্টিনিউয়াসলি তাকে স্টাডির উপরে থাকতে হবে এবং রিফ্রেশ করতে হবে তার কন্টিনিউয়াসলি। তো আমাদের দেশের বড় যে সমস্যাটা হচ্ছে, আমি আগে নিয়ে আসি যারা সিএসইতে পড়ে, তারা আসলে নোট পড়ে পরীক্ষা দেয়। তার জন্য যে সমস্যা হয়, তারা আসলে যখন গ্র্যাজুয়েশন করে বের হয়, তার সাথে আর একজন নর্মাল একটা ট্রেনিং করে আসা লোকের সাথে কোনো পার্থক্য থাকে না। যদিও সে ইঞ্জিনিয়ার বাই সার্টিফিকেট, কিন্তু দেখা যাচ্ছে সে কম্পিট করতে পারে না আমাদের একজন ট্রেনিং করে আসা লোকের সাথে। তো আমি যারা সিএসসি পড়তে তাদের জন্য বলবো, তাদের যে বই আছে প্রায় 40-42টা বই আছে, বইগুলো প্রপারলি পড়ার জন্য। এবং অনেক সময় তারা মনে করে, এটা অনেক ইউনিভার্সিটি আমরা যখন ইন্টারভিউ নেই তখন একটা কোশ্চেন করি যে তোমাদের বই কয়টা ছিল, সে বই কয়টা ছিল সেটাও বলতে পারে না, কয়টা সাবজেক্ট পাস করছে। আর হচ্ছে তারা যে কেন পড়ছে বইগুলো সেটাও বলতে পারে না। কিন্তু প্রত্যেকটা বই আসলে খুবই জরুরি এই সেক্টরের সাথে, কারণ সবাই দৌড়ায় ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এই সি শিখবো, C+ শিখবো, যেটা আজকে আছে কালকে নাই। তাহলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো লাভ নাই, কারণ সে ইঞ্জিনিয়ারিং পড়ছেই, যাই আসুক না কেন সে ওইটার সাথে কপ করতে হবে। তার জন্য তাদের যেটা সমস্যা হচ্ছে, তাদেরকে পরে সিএসসি পাশ করার পরে আবার ট্রেনিং নিতে হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজে। তারপরে 1 বছর পরে সে আবার দেখে নতুন ল্যাঙ্গুয়েজ আসছে, সে সেটার পিছনে দৌড়াচ্ছে। এইভাবে সে কন্টিনিউয়াস দৌড়াচ্ছে। আসলে হচ্ছে কি, আমরা যখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ি, যে সাবজেক্টগুলো পড়ি, এগুলো যে প্রপারলি যদি আমরা স্টাডি করি, তাহলে দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজে আসুক না কেন তার হয়তো 7 থেকে 8 দিন শুধু দেখতে হবে, কারণ ফরম্যাট সব একই। এটা এক ধরনের ডাক্তারদের মতোই, আপনি MBBS হলেন, FRCS হলেন, মেডিসিন যাই আসুক, এটা হচ্ছে ওই যে মেডিসিন সেল করে তার দায়িত্ব, যে আমার নতুন মেডিসিন আসছে, এটা এই কাজ করে, ডাক্তারকে বলে দেওয়া। ইনফ্যাক্ট আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে, ওই তারাই কিন্তু বলে দেয় যে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে এই বেনিফিটটা হবে, কিন্তু স্ট্রাকচার আলটিমেটলি একই। তো এটা না করার কারণে তাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারে না, এবং অনেকেই জানে না কেন সে সিএসসিটা পড়লো সত্যি অর্থে। এবং তাদেরকে আমরা বলবো যে যারা এখন পড়াশোনা করতেছে তারা যেন প্রপারলি সাবজেক্টগুলো পড়ে, দরকার হলে রিডিং পড়ুক, অ্যাটলিস্ট শুধু পাস করার জন্য পড়ার জন্য পড়ে। আর যারা অন্য সেক্টর থেকে আসতেছে তাদেরকে বলবো তাদের আগে একটা ডিসাইড করে নিতে। আমাদের অনেকগুলো সেক্টর আছে, ডাক্তারের মতোই বিভিন্ন, একজন একটা স্পেশালাইজেশন আছে, নেটওয়ার্কিং আছে, ডাটাবেজ আছে, আমাদের প্রোগ্রামিং আছে, সাইবার সিকিউরিটিস নতুন অ্যাড হয়েছে এখন, তো তারপর ডাটা সায়েন্স অ্যাড হয়েছে। তো যেমন ডাটা সায়েন্সে যারা স্ট্যাটিস্টিক্স পড়ে বা ম্যাথমেটিক্স পড়ে তাদের জন্য খুব ভালো, ডাটা সায়েন্সে তারা আসতে পারে, মানে এখানে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্সই কাজ মানে বেশি ইউজ করা হয় এখানে। তো যারা আসবে তাদেরকে আগে সেক্টরটা সিলেক্ট করে নিতে হবে, নেটওয়ার্কিংয়ে যাবে না ডাটাবেজে, তারপরে ওই রিলেটেড কিছু ট্রেনিং তাই করতে হবে, এবং ইন ডিটেল ট্রেনিং করতে হবে এবং প্র্যাকটিসের উপর থাকতে হবে, তাহলে শুধু তাদের কেরিয়ারটাকে ঠিকমতো এগিয়ে নিতে পারবে। আচ্ছা, স্টুডেন্ট অবস্থায় যারা আইটি সেক্টরে মানে স্টুডেন্ট, তারা যদি জব করতে চায়, তো তাদের জন্য আসলে কী ধরনের স্টার্টিংয়ে জব করাটা তাদের জন্য ভালো হবে? নাইস প্রশ্ন। আমিও কিন্তু স্টুডেন্ট অবস্থায় জব করছি। সেটা হচ্ছে আমি যখন মাইসুর ইউনিভার্সিটি ছিলাম, আমাদের টিচাররা কনসালটেন্সি কাজ করতো, তাদের ওই ইয়ের পরে একটা অফিস ছিল, আমরা তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াইতাম, মানে কোনো স্যালারি ছাড়াই কাজ করতাম, কারণ হচ্ছে ওই কাজটা আমার মানে আজকে যে অবস্থায় আসছি এটার পিছনে আমার ওইটা বড় একটা ইম্প্যাক্ট ছিল।
কারণ ওই সময় স্যাররা ফ্রি কাজ করাতাম, যে কোনো কাজ দিলেই করতাম। মানে ব্যাপারটা এরকম না স্যার এটা আমি করব না, ওইটা করব না, এটা ভালো লাগতেছে না, না। আর যেটা কাজ দিবে সেটাই করতে গেলে আসলে কাজ করতে গেলে আমরা আসলে প্রবলেমগুলো জানতে পারি, কাজের মধ্যে প্রবলেমটা কি শেখা হয়ে যায়। এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে পরের যে কেরিয়ার যখন শুরু করি, রিয়েলি কেরিয়ার যখন শুরু করি, ওই সময়টা দেখা যায় আমরা দ্রুত আগাইতে পারি, কারণ আমি অলরেডি জেনে আসছি। আরেকটা জিনিস আমি দেখেছি, মানে আমার পার্সোনাল লাইফ থেকেও প্লাস অন্যান্য লাইফ থেকেও, প্রথম জবটা শুরু করা উচিত ছোট কোম্পানি থেকে, কারণ ছোট কোম্পানি সব ধরনের কাজ দেয়। কারণ আমি একজন যদি প্রোগ্রামার নেই, তাকে আমি প্রোগ্রামিংও করাবো, ডাটাবেজও করাবো, ওয়েব ডেভেলপমেন্ট সবই করি তাকে দিয়ে, সে সব দিকে যায়। কিন্তু সে যখন বড় একটা কোম্পানিতে যাবে, তাকে যদি ডাটাবেজ হিসেবে নেয়, ওই ডাটাবেজের কাজ ছাড়া কোনো কাজই করা হবে না। মানে প্রথমে আগে জেনারেলিস্ট হবে, দেন স্পেশালিস্ট, তারপরে স্পেশালি অটোমেটিক্যালি হয়ে যাবে। আর তার ক্যারিয়ারটা ওপেন হয়ে যাবে চারিদিকে, কারণ সে প্রোগ্রামার হিসেবে যেতে পারে, ডাটাবেজ হিসেবে যেতে পারে, নেটওয়ার্ক হিসেবে যেতে পারে। ইনফ্যাক্ট ওই সময়টাতে সে বুঝতে পারে যে এই পার্টিকুলার সেক্টরটা আমার জন্য খুব ভালো, বা আমি কমফোর্ট ফিল করবো, তখন সে ডিসাইড করতে পারে। তো আমরা যে যখন কর্পোরেটে গিয়েছি, ইনফ্যাক্ট আমি বলি আমার বাংলালিংকে যখন ছিলাম, যারা সরাসরি ক্যাম্পাস থেকে ওইখানে ইয়েতে ঢুকেছে, তাদের কেরিয়ার গ্রোথ হয় নাই। তারা হয়তো স্যালারি পায় ভালো, কিন্তু তারা ওইখানে একটা ক্যাপটিভেটেড হয়ে গেছে, মানে ওইখান থেকে বেরোতে পারতেছে না। তাদের এখন মানে গালাগালি করলেও মারলেও ওরা বেরোবে না, কারণ ওরা অপশন নাই। মানে এটা হচ্ছে কর্পোরেটের সমস্যা, স্টাক হয়ে গেছে। এর মধ্যে থেকে যারা বের হয়ে আসছে তাদের নিজস্ব জ্ঞানে বা ইয়েতে বের হয়ে আসছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু যারা প্রথম থেকে শুরু করছে তাদের দেখছি ওইখানে স্টাক, আর কেরিয়ার গ্রো করতে পারে নাই। প্লাস হচ্ছে অনেকেই দেখছি বিদেশ চলে গেছে, ওইখানে গিয়েও কেরিয়ার করতে পারে নাই, শুধু একটা কারণের জন্য। এই জন্য হচ্ছে স্টুডেন্ট অবস্থায় যদি সে ইন্টার্ন করে 2 ঘন্টা কাজ করুক, 3 ঘন্টা কাজ করুক, ওইটাই তার লাইফে একটা বিশাল ইম্প্যাক্ট দেবে। যেটা আমরা বিদেশি লোকজন আর আমাদের দেশের লোকজনের পার্থক্য কেন হয়, কারণ ওরা স্টুডেন্ট অবস্থায় কাজ করে। সে রেস্টুরেন্টে কাজ করুক বা যেখানে কাজ করুক, বিজনেস তো সব একই, বিজনেস প্রসেস একই, কাস্টমার সার্ভ করো, টাকা নিয়ে আসো, এই তো। এক এক জায়গায় কাজটা হয়তো এক ধরনের। তো এটাই আমি সাজেস্ট করবো, তারা কাজ করুক, 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক, কাজটা যত কাজ করবে তার কনফিডেন্স তত গ্রো করবে, সে প্রবলেম সলভ করতে পারবে ইজিলি আগের তুলনায়। এক্স্যাক্টলি। আমি আপনাকে জাস্ট একটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে আমরা গ্র্যাজুয়েট করার সময় 5 লাখ টাকা খরচ করি শুধু একটা সার্টিফিকেট পাওয়ার জন্য, ওটা কোনো আউটপুট নাই। কিন্তু আমরা চাকরিতে গিয়ে যে বিশাল একটা ইম্প্যাক্ট পাচ্ছি, সেটা কিন্তু আমরা কোনো খরচ করি না, বরঞ্চ উল্টা তাকে দিচ্ছে। যেমন একটা অর্গানাইজেশন যখন একটা ইন্টার্ন নেয়, ইন্টার্নের পিছিয়ে তাদেরকে হয়তো খুব মিনিমাম একটা অ্যামাউন্ট দেয়, কিন্তু ওইটার অর্গানাইজেশন কিন্তু অনেক খরচ তার পিছনে। তার জন্য একজন লোককে অ্যাসাইন করে রাখতে হয় কাজটা দেওয়ার জন্য, কাজটা শেখানোর জন্য, তার ইকুইপমেন্ট দেওয়ার জন্য, যেখান থেকে দেখা যাবে তার 3 মাসে বা 2 মাস কোনো আউটপুট নাই। সে কিন্তু ফ্রি লার্ন করে গেল। ওই একই ট্রেনিং যদি সে অন্য জায়গায় নিতে যায়, তার 40 থেকে 50 হাজার খরচ করতে হবে। তো এই জন্যই যে কোনো সাবজেক্ট থেকে আসুন না কেন, তাদেরকে যে কোনো জবই শুরু করতে হবে টাকার জন্য না, জবটা করে যায়। খুব সুন্দর অ্যাডভাইস দিয়েছেন শামীম ভাই। আশা করি যারা শুনছেন তারা আপনাদের রিয়েল লাইফে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। শামীম ভাই, আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের আরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে একাডেমিক এডুকেশনের পাশাপাশি আইটিতে প্রফেশনাল আর কি কি লার্নিং, যেটা একজন স্টুডেন্ট বা প্রফেশনালকে আরও বেশি কনফিডেন্ট করে গড়ে তুলবে বা তার কর্মক্ষেত্রে তার কাজগুলোকে আরও বেশি সহজ করবে, এ ধরনের কিছু যদি আমাদেরকে প্রফেশনাল কিছু সার্টিফিকেশন বা লার্নিংয়ের বিষয়ে যদি আমাদেরকে জানাতেন। আমাদের আইটিতে যেটা হচ্ছে যে আমরা যদি প্রোগ্রামার হতে চাই, আমাদের যে একাডেমিক, যেটা বাংলাদেশের যে সিএসসি গ্র্যাজুয়েট যারা হচ্ছে, তারা আসলে কানেক্টেড না আমাদের ইন্ডাস্ট্রির সাথে। তার জন্য তাদের সিলেবাসটা আসলে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন না, এবং এই জন্য তারা সার্টিফিকেট পেলেও দেখা যাচ্ছে জব পাচ্ছে না, বা জব পেলেও সেখানে কাজ করতে পারতেছে। তো তাকে আসলে ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন হতে হবে, তাকে খুঁজতে হবে যে ইন্ডাস্ট্রিতে কী চলতেছে এখন, ট্রেন্ডটা কী বা কী ধরনের কাজ হচ্ছে, সেগুলো খুঁজে বের করতে হবে। করে তার সাথে মিল রেখে তার যদি কিছু ট্রেনিং দরকার পড়ে, ট্রেনিং করতে পারে। কিন্তু সিএসসি, আগে যেটা বলছিলাম, সিএসসির সাবজেক্টগুলো সব পড়তে হবে। যেমন আমরা যদি অ আই না শিখি, তাহলে আমরা রিডিংই পড়তে পারবো না। এবং বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের একটা জরিপ আছে, আমাদের ক্লাস 5 পর্যন্ত রিডিংই পড়তে পারে না। আইটি সেক্টরে আমি একই কথা বলতে চাই, সিএসসি পাস করার পরে সে জানে না প্রোগ্রামিং কী। এই জন্য তার বইটাও যে পড়তে হবে, বই পড়ার সাথে সাথে ইন্ডাস্ট্রির ট্রেন্ডগুলো আছে সেগুলোর সাথে আমাদের যুক্ত থাকতে হবে,
এখন তো অনলাইন ট্রেনিং আছে, অনলাইন ট্রেনিংগুলো নিতে পারে খুব কম খরচেই। প্লাস হচ্ছে অফলাইনে যদি স্পেশালাইজড কোনো কিছু প্রয়োজন পড়ে, যেমন আমরা যদি হ্যাকিং শিখতে চাই, সেটা হয়তো ইউনিভার্সিটি শেখাবে না, হ্যাকিংটা শিখাইতে পারে, ইথিক্যাল হ্যাকিং, নট আনইথিক্যাল হ্যাকিং। তো ইথিক্যাল হ্যাকিংটা লাগবে, কারণ হচ্ছে চোরকে যদি মারতে চান তাহলে চোরের মতো চিন্তা করতে হবে, তো এই জন্য ইথিক্যাল হ্যাকিং। যেমন নেটওয়ার্কিং করতে চাইলে কিছু কমার্শিয়াল প্রোডাক্ট আছে, সেগুলো নেটওয়ার্কিং শিখতে পারে। কারণ আমাদের অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনি, ওই ইকুইপমেন্ট যেমন সিসকো, আমি বলি সিসকো ডিভাইসগুলো সম্পর্কে ওদের সার্টিফিকেশনগুলো নিতে পারে। যেমন প্রোগ্রামিংয়ে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশন আমি অবশ্য নিতে না করি, কারণ এটা রিফ্রেশিং হয় অনেক বেশি। যেমন ডেটাবেজের ক্ষেত্রে এখন যে ওরাকল আছে, এসকিউএল সার্ভার আছে, এইগুলো হয়তো ক্লিয়ারলি ইউনিভার্সিটি পড়ায় না। যদি ডাটাবেজ রিলেটেড যেতে চায়, এই ট্রেনিংগুলো সে অনলাইনে করতে পারে, অফলাইনে করতে পারে। আরেকটা জিনিস আমি বলতে চাই, মানে আইটি পিপুলদের জন্য, আইটি পিপুলদের লিডারশিপের খুব খারাপ অবস্থা। আমি কোনো লোকরে ম্যানেজারে নিতে পারি না, কারণ হচ্ছে সে টিম লিড করতে পারে, সে কাজে খুব ভালো, কিন্তু ম্যানেজারে দিলে সে দুইটা কাজ করে। একটা হচ্ছে সে ম্যানেজ করতে পারে না, আইদার গালাগালি করে বা বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, লোকজন তার ই করে না। আর সেকেন্ড যেটা হচ্ছে, কিছু ভালো আছে, তাকে যদি বলি তোমার টিমের কি অবস্থা, ওই বস কোনো চিন্তা করেন না, আমি সব ম্যানেজ করতে যাই, দেখা যায় যে তাদের কাজটা সে নিজে করতেছে। আমার তো ওইটা দরকার না, আমার দরকার টিম কাজ করবে একসাথে। সফট স্কিলের দরকার আছে আইটি সেক্টরে, খুব এটা খুব অভাব, এই সফট স্কিলগুলো নিতে হবে এদেরকে। থ্যাংক ইউ শামীম ভাই, অনেক কিছু আমরা জানলাম আজকে আপনার কাছ থেকে। আমাদের অডিয়েন্সরা মোটামুটি গাইডলাইন পেলো আইটি সেক্টরে তাদের কেরিয়ার কিভাবে গড়ে তুলবে। পাশাপাশি আপনার বেশ কিছু আপনার নিজের কাজ সফটওয়্যার সম্পর্কে আমরা জানলাম। ট্যালেন্ট লেন্স হাব এইচআরদের জন্য করা একটা সফটওয়্যার, ইস্যু স্পিচ স্টুডেন্টদের জন্য করা একটা সফটওয়্যার, আরও আপনি অনেক কাজ করেছেন। তো আপনার সাথে এসব সফটওয়্যার ব্যাপারে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, সেটা কিভাবে করবে, সেটা যদি আপনি একটু জানাতেন সবাইকে। এটা ইমেইলে করতে পারে, saiduজ্জামান@gmail.com, অথবা আমার সাথে ফোনেও কথা বলতে পারে, 019161003002, এই নাম্বারে ফোন করে জানতে পারবে। থ্যাংক ইউ শামীম ভাই। আজকে আমরা আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, এবং স্টুডেন্টদের জন্য আমরা অনেক অ্যাডভাইসগুলো নিলাম। আশা করি সবাই এই অ্যাডভাইসগুলো তাদের রিয়েল লাইফে কাজে লাগাবে। আমাদের পডকাস্টটি আজকে এ পর্যন্ত ছিল। আগামী এপিসোড দেখার জন্য আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী এপিসোডে আমরা আরেকজন নতুন গেস্টকে নিয়ে কেরিয়ারের অন্য সেক্টরগুলো নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।